নমস্কার বন্ধুরা, আজকে 18ই ফেব্রুয়ারি 2026 সাল। আর আজ আমরা এক্সপ্লোর করব সুন্দরবন। আগামী 2 থেকে 3টে দিন আমরা ঘুরে দেখব সুন্দরবনের বিভিন্ন জঙ্গল, এক্সপ্লোর করব এখানকার মানুষের জীবনযাত্রা, প্রাণীদের বৈচিত্র্য এবং সমস্ত কিছু। আপনাদের সকলকে স্বাগতম জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে, এবং চলুন একসাথে ঘুরে দেখি সুন্দরবন। আপাতত আমরা আছি সোনাখালি ফেরিঘাটে, এবং আমার ডান পাশে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন তার নাম হলো হুগলি নদী। এখান থেকেই আমাদের সুন্দরবনের যাত্রাপথ শুরু হবে। এই হলো আমাদের লঞ্চ, আর এতে করেই আমরা আগামী 2 দিন ভ্রমণ করব। আমাদের লঞ্চের নাম দেবী অন্নপূর্ণা। লঞ্চে ওঠার পর দেখা যাবে যে লঞ্চের 2টো কম্পার্টমেন্ট, একটা নিচে আর একটা উপরে। তো নিচের দিকের কম্পার্টমেন্টে এরকমভাবে অনেকগুলো খাট পাতা থাকবে, যেখানে আপনারা প্রয়োজনে রেস্ট নিতে পারবেন, এবং আপনাদের যে সামগ্রী এনেছেন বা লাগেজ এনেছেন সেগুলোকেও আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন। আমরা আমাদের লাগেজগুলো এখানে রেখে দিয়েছি। চলুন এবার ওপরের দিকটা একটু ঘুরে আসি। এই হলো লঞ্চের ওপরের অংশটা। নিচের কেবিন তো আপনারা দেখেই নিয়েছেন। এই ওপরের অংশে চেয়ার পাতা আছে, যেখানে সবাই নিজের মতো করে বসে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে পারবে। তো আমিও ওপরে এসে ঝট করে একটা চেয়ারকে দখল করে নিলাম। তো এখন বাজে প্রায় 11:15, আর আমাদের লঞ্চে টিফিন সার্ভ করা হচ্ছে। প্রথম দিন আমাদের টিফিনে ছিল লুচি, আলুর দম এবং রসগোল্লা। দেখাও, মানে লুচি না খেতে খেতে চার হাজির নাকি? আমাদের বোট চলতে শুরু করেছে মিনিট 5 হলো। তো আসুন আপনাদের বলে দিই আপনারা কিভাবে এই সোনাখালি ফেরিঘাটে আসবেন। তো এখানে আসার জন্য আপনাকে প্রথমে আসতে হবে শিয়ালদা স্টেশন। সেখান থেকে আপনি চলে আসুন সাউথের দিকে, টিকিট কেটে ক্যানিং লোকাল ধরে আপনাকে চলে আসতে হবে এরপরে ক্যানিং। শিয়ালদা থেকে ক্যানিং আসতে আপনার সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট মতন। ক্যানিং হলো এই লাইনের শেষ স্টপেজ। সেখান থেকে বেরিয়ে এসে আপনি পাবেন অটো স্ট্যান্ড। এখান থেকে অটো ধরে আপনাকে চলে আসতে হবে সোনাখালি ফেরিঘাটে। তো ক্যানিং স্টেশন থেকে অটো ধরে সোনাখালি ফেরিঘাট আসতে আপনার খুব বেশি হলে 45 মিনিট মতো টাইম লাগবে। তবে আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা এখানে ঘুরতে আসার আগে অবশ্যই কোনো ট্রাভেল এজেন্সিতে বুক করে আসুন, কেন তারা যে গাইডেন্সটা দেবে সেটি কিন্তু আপনি একা একা ঠিকঠাকভাবে করতে পারবেন না। তাছাড়া আপনি যদি সোনাখালি ঘাটে পৌঁছেও যান, তাতেও আপনার একার জন্য লঞ্চ পাওয়া কিন্তু খুবই মুশকিল হবে। তো আমরা যে ট্রাভেল এজেন্সির থ্রু এখানে এসেছি, আমি সেই নাম্বার এখানে পিন করে দেব। আপনাদের প্রয়োজনে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। চারিদিকে শুধু মেকআপের বাহার। একজন মেকআপ করে মেকআপ তুলে ফেলছে, আবার সেকেন্ডবার মেকআপ শুধু। তাহলে ওটা কি মেকআপের মধ্যে পড়ে না? দেখি দেখি ক্যানিং থেকে আসলাম, যে নদীটা পড়েছিল আমাদের দিদিপুর থেকে আসলাম দিয়ে, ওটা হচ্ছে ক্যানিং মাগনা নদী। এখন যে নদীটা আমরা যাচ্ছি এটা হচ্ছে হবল নদী। অবল নদী, আচ্ছা। দুটো আইল্যান্ড আছে, একটা হচ্ছে সোনাখালি আইল্যান্ড, একটা হচ্ছে বাসন্তী আইল্যান্ড। আর আমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে হবল ব্রিজ। এখানে আমরা সবাই যাচ্ছি। আমরা প্রথমে গিয়ে নাম হচ্ছে গোসবাদে। গোসবাদে আমার 2টো বাংলো দেখার আছে, স্যার হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। প্রথমে ওই ঘরে গিয়ে নামবো আমরা, আর কিন্তু কোথাও নামার নেই আমাদের আছে। ওখানে নামছি আমরা। আবার মানে একটা কাঠ দিয়ে নামছি, আরেকটা কাঠ দিয়ে ওরা মনে বলে দেবো নামার সময়। আর সবাই বোর্ডের নামটা মনে রাখবেন, দেবী অন্নপূর্ণা টু।
3 দিন কিন্তু এই বোর্ডটাই থাকবে। আমি কিন্তু কারোর নাম জানি না, বুঝতে পারছেন? আর সবাই গ্রুপটাকে একসাথে থাকবেন, মানে সবাই যে যাচ্ছে আমার মতো আমি ঘুরবো না, কিন্তু না, সবাই একসাথে থাকবেন। এখানে দেবী অন্নপূর্ণা 2 বলে অ্যানাউন্স করবো, সবাই চলে আসবেন। আরেকটাও থাকবো, মানে তো সবাই তো নাম জানি না, এখানে দেবী অন্নপূর্ণা 2 নাম শুনবেন, সেখানে কিন্তু আপনারা চলে আসবেন। আপনারা রাখবেন লাইফটা হবে ঠান্ডা লেগে গেলে বুঝতে পারছেন? এবার যেখানে নদী খাল খারিছেন তার প্রত্যেক জায়গায় আমি বলতে থাকবো, বুঝতে পেরেছেন? এটাও খুব মানে ফেমাস আছে। যদি কারোর লাগে আমাদের বোটোলা আছে, বা আমাদের বলবেন, আমরা ওদের দৌড়ে করে দেবো। দোকান থেকে 400-500 কেজি দেবে, দোকানে ভেলে বিক্রি হচ্ছে, সব কিনবে থাকে, ওগুলো হচ্ছে ভেজা পাবে আপনারা। যদি কারো অরিজিনাল জিনিসটা লাগে, ওই দাদা যে পোস্টার আছে ওখানে যোগাযোগ করবেন, আমাদের বলবেন, আমরা দেবো 600 টাকা কেজি। কোনো রকম ট্যাবলেট লাগা আছে দেখে দিয়ে দেবো, ঠিক আছে? যা লাগবে তার জোর করে দেবো না, 600 মধু এই অঞ্চলের মধু কিন্তু ভারতবর্ষের অন্যান্য সমস্ত জঙ্গলের মধুর থেকে কিছুটা হলেও আলাদা। তার কারণ এখানকার মৌমাছিরা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের ফুল থেকে মধুটা তৈরি করে, যেমন খলসি, যার ফলে মধুটা একটু পাতলা এবং স্বাদে সামান্য টক হয় এবং পুষ্টিগুণে সব থেকে ভালো। আচ্ছা, এই গাছটার নাম বলছে পেয়ারা পাইন। পেয়ারা পাইন বললো না? তার মধ্যে কিছু আছে, কেওড়া 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 গাছ আছে 2-1টা, অনেক রকম গাছ আছে, বুঝলেন? আপনি কাজে লাগলে কিছু বুঝতে পারবেন, সব একই রকম লাগবে, কিন্তু ওর মধ্যে অনেক রকম কোয়ালিটি আছে। এগুলো লোকালিটি, এগুলো লোকালিটি, 2 লোকালিটি। হ্যাঁ, বাংলা লোকালিটি হচ্ছে আপনার। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সোনাখালি আইল্যান্ড, কিন্তু আমরা এখানে নামবো না। আমরা যাব গোসাবা আইল্যান্ডে, যেমন আমাদের গাইড দাদা বলেছিলেন। গোসাবা আইল্যান্ড হলো এই সুন্দরবন অঞ্চলের মানব বসতিযুক্ত সবথেকে বড় আইল্যান্ড। এখানে আমরা দেখব হ্যামিল্টন সাহেবের তৈরি 2টি বাংলো, যার মধ্যে একটি বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই সুন্দরবন অঞ্চলের সঙ্গে খুবই গভীরভাবে জড়িত, তো সেই গল্প অন্য কোনো ভিডিওতে হবে। এসছে আমুদি মাছের পকোড়া, এই যে সবাই খাচ্ছে, আমাদের কিছু মানুষ নিচে আছে, খেয়ে দেখি কেমন হয়েছে। টেস্টি হয়েছে। দেখা প্রথম ম্যানগ্রোভ, এর আগে বহুবার বইয়ে পড়েছে। আসলে বইয়ের পাতায় পড়া আর চাক্ষুষ দর্শনের মধ্যে কিন্তু আসমান জমিন পার্থক্য হয়ে যায়। বইয়ের পাতায় পড়ে সুন্দরবন মানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বড় বড় জঙ্গল, সুন্দরী গাছ, হিংস্র বাঘ, কিন্তু আদতেও তাই নয়। আমাদের সমগ্র জলবিহারের কিছু দূর অন্তর অন্তরই আমরা কিন্তু এরকম লোকালয় দেখতে পেয়েছিলাম। এখন আমরা নেমেছি গোসাবা আইল্যান্ডে। তো এবার এই আইল্যান্ডটাকে আমরা সবাই মিলে দেখব। আমাদের ট্যুর যে গাইড আছেন উনি আমাদের গাইড করবে, সেই অনুযায়ী আমরা গোটাটা ঘুরবো। শুনেছি এটা সব থেকে বড় আইল্যান্ড এখানকার, তো চলো দেখা যাক। এখান থেকে নামাটা সত্যি খুব রিস্কি ব্যাপার, বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের জন্য। এই যে কালাপানির নির্বাসন দেওয়া হয়েছে, আর এদিকে আমরা সবাই হেঁটে হেঁটে চললাম মার্চ পাস করতে করতে। এরপর যে কোনো মুহূর্তে জেলখানার দেখা পেয়ে যাব, সেলুলার জেল। এখান থেকে পালানোর কোনো উপায় নেই, চারিদিকে জল আর জল। হ্যাঁ, যেরকম ভাবে সুন্দরবন সম্বন্ধে আমাদের ধারণা আছে যে শুধুমাত্র চারিদিকে জল আর ম্যানগ্রোভ থাকবে, গোসাবাটা কিন্তু মোটেও সেরকম নয়। এখানে রীতিমতো ভালো রকম বাজার, তাই না? হ্যাঁ, সমস্ত রকমের দোকান, সমস্ত কিছুই দেখা যাচ্ছে এবং প্রয়োজনীয় জিনিস সব পাওয়া যাবে। আচ্ছা, বনদেবী গিনি হাউস, এখানে সোনার উপর দোকানও আছে। এখানে যে তার মানে রীতিমতো এখানে এটা একটা মফস্বল, নিত্য তবে প্রয়োজনীয় জিনিস। আশেপাশে সব গ্রামের
থেকে এইটা জমজমাট, তাদের যা প্রয়োজন হয় সেখান থেকে এখানেই আসে বাজার করতে, যার জন্য এখানে সবকিছুটাই পাওয়া যায়। আমরা কিছু ভুলেও যেতাম আনতে, এইসব জায়গা থেকে মোটামুটি আমরা কিনেও নিতে পারতাম। যেমন এই পাশে টুপি আছে, আমি টুপি কিনে নিয়ে আমি চাইলে কিনতে পারি, কিন্তু কিনবো না। এবার আমরা ঢুকছি হ্যামিল্টন সাহেবের বাংলো। এখানে আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছিল কে এই হ্যামিল্টন। সত্যি কথা বলতে তখন আমিও জানতাম না হ্যামিল্টন সাহেব কে। পরবর্তীকালে সার্চ করে দেখলাম তিনি ছিলেন একজন স্কটিশ মার্চেন্ট। 1880 খ্রিস্টাব্দে তিনি স্কটল্যান্ড থেকে ইন্ডিয়াতে আসেন। এরপর 1882 খ্রিস্টাব্দে তিনি একটি বাণিজ্যিক সংস্থা ম্যাকিনান ম্যাকেঞ্জির চিফ এক্সিকিউটিভ হিসাবে আসেন কলকাতায়। গোসাবায় আসেন 1902 খ্রিস্টাব্দে। এরপর 1903 খ্রিস্টাব্দে তিনি এখানে প্রায় 9000 একর জমি ক্রয় করেন। তার প্রধান উদ্দেশ্য ছিল এই অঞ্চলের ক্ষুধার্ত পীড়িত মানুষের জীবনের মান উন্নয়ন। তিনি গোসাবাতে সমবায় ব্যবস্থার প্রচলন করেন। 1915 খ্রিস্টাব্দে তিনি গোসাবাতে সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং 1924-এ তিনি এই গোসাবা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করেন। তিনি এই ব্যাংকের মাধ্যমে 8 ফেব্রুয়ারি 1936-এ 1 টাকার নোট প্রচলন করেন গোসাবাতে। তিনি এখানে প্রধানত মানুষের জীবন উন্নয়ন এবং সমাজ সংস্কারক হিসাবেই পরিচিত ছিলেন। তার এই সমাজ সংস্কারকমূলক কাজের জন্য ব্রিটিশ রাজ কিং এডওয়ার্ড 7 4 জুলাই 1960 সালে তাকে নাইটহুড উপাধি দেন। এই ছিল হ্যামিল্টন সাহেবের বাংলো। তো এখান থেকে আমরা এর পরের যে ডেস্টিনেশন আছে সেখানে যাব। আর আমাদের যে ট্রাভেল গাইড আছে সে আমাদের আগে থেকে বলে দিয়েছিল যে ডাকলে সঙ্গে সঙ্গে চলে আসতে হবে। মারাত্মক রোদ, এত রোদে ডাইরেক্ট শুটিং করা খুব মুশকিল হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো হ্যামিল্টন সাহেবের বাংলো অবশ্যই কিন্তু জানাবেন। এই মরুভূমির মধ্যে দিয়ে অক্লান্তভাবে হাঁটতে হাঁটতে একজন ভদ্রলোকের বাংলো দেখতে যাচ্ছি যাকে কোনোদিনও দেখিনি। মরুভূমি কোথায় এটা? এটা কি? ও আমার মনে হয় না আমার গলার আওয়াজ তোমার ওখানে নেবে। তবু বলে দেখো। নেবে না, ভালো। বেকন সাহেবের বাংলোতে পৌঁছতে পারেনি, কিন্তু বেকনের মেম চলে এসছে, এই যে মাথায় টুপি পরে। আচ্ছা, এই বেকন বাংলো দেখার জন্য আমাদের টিকিট কেটে ঢুকতে হবে, 10 টাকা করে টিকিট। তো চলো দেখা যাক। আচ্ছা, আমরা আপাতত বেকন সাহেবের বাংলোতে ঢুকে পড়েছি। তো এখানে কি হিস্ট্রি কি আছে না আছে এখনো পর্যন্ত জানা নেই, পরবর্তীকালে বলে দেবো। আসলে এই বেকন বাংলো কিন্তু স্যার হ্যামিল্টন সাহেবই বানিয়েছিলেন। তার প্রধান উদ্দেশ্য ছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে স্বাগতম জানানোর। এই স্কটিশ ভদ্রলোকের কাজে খুশি হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এসেছিলেন গোসাবাতে। 29 ডিসেম্বর 1932 কবিগুরুর জন্য একটি ট্রেনের একটি কামরা বিশেষভাবে আয়োজন করা হলো। তিনি এই বেকন বাংলোতে 2টি রাত্রি যাপন করেন এবং হ্যামিল্টন সাহেবের সমবায় ব্যবস্থাটি ভালোভাবে পর্যবেক্ষণ করেন, যা তার প্রবর্তিত শ্রীনিকেতনেরই একটি অন্য রূপ। সুতরাং সুন্দরবনের এই গোসাবা দ্বীপটিও কিন্তু কবিগুরুর পদচিহ্ন থেকে বঞ্চিত হয়নি। সুরে সুরে বাঁশি কুমোরে তুমি আরো 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 দাও প্রাণ করে আরো 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 দাও প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। খানিক্ষণ তো দাঁড়িয়ে দেখতেই হবে। সত্যি ভাবতেও অবাক লাগে, প্রায় 100 বছরের পুরনো এই কাঠের তৈরি বাংলোটা কতই না প্রাকৃতিক ঝঞ্ঝাকে সহ্য করে সেই কত বছরের পুরনো ইতিহাসের সাক্ষীকে বহন করে চলেছে। এমন একজন মানুষের স্মৃতিকে ধরে রেখেছে যিনি প্রতিটি বাঙালির রক্তের মধ্যে মিশে আছেন। বেকনস বাংলো দেখে আমরা সোজা চলে এসেছি গোসাবা ফেরিঘাটে। এখান থেকে আমরা আমাদের লঞ্চে উঠে পড়ব। এখানে আসে অ্যাকচুয়ালি মানুষ খাওয়ার জন্য। হাওয়াই জলে জলে ঘোরা, দেখা কিছুই যায় না। বিগত 15 বছরের মনে হয় লোকজন কিছু দেখতে পায়নি। এখন বাজে প্রায় 1:30। আমরা লঞ্চের উপর উঠে এসে দেখি অলরেডি সেখানে লাঞ্চের ব্যবস্থা শুরু হয়ে গেছে। তো আমরাও একটা টেবিলে বসে পড়লাম।
লাঞ্চের শুরুতেই এলো ভাত এবং ঝুরি আলু ভাজা। নেক্সট আইটেম হলো লাউ চিংড়ি। এর পরবর্তী আইটেম কাতলা মাছের ঝাল। আর এই আইটেমটার জন্য হয়তো আমরা সবাই এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম, চিংড়ি মাছের ঝাল। শেষ পাতে একটু চাটনি পাঁপড়, এই না হলে তো আবার বাঙালির খাওয়াই জমে না। দেখে মনে হচ্ছে ওই দিকটা দেখে মনে হচ্ছে পড়ে নামাজ পড়ে যেগুলো বসে ওইটা মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটা বিশাল বড় কার্গো শিপ, যেটা ভারত এবং বাংলাদেশের মধ্যে হয়তো মাল বা পণ্য পরিবহনের জন্যই ব্যবহার করা হয়। তো এইরকম কার্গো শিপ প্রচুর ছিল। পরবর্তীকালে গাইড দাদা বলল ওই পারে যে অংশটা দেখতে পাচ্ছি সেটা আসলে বাংলাদেশেরই অংশ। দেখতে পাই। আপাতত আমরা আছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এখানে কুমির বা বিভিন্ন রকমের প্রাণী আছে এরকম বলা হয়েছে। তো দেখা যাক কী কী দেখতে পাই আমরা। আবার নেমে চলে আসবো, তারপর সুন্দরী গাছ দেখবো, তারপর আমরা গোলপাতা গাছ দেখবো, তারপরে সুন্দরবনের যে ম্যানগ্রোভের যে শ্বাসমূল ঠেসমূল ওগুলো দেখবো। দেখে আবার আমরা আবার বোটে ফিরে যাবো। শ্বাসমূলটা বুঝতে পারছি, আবার দেখে আমরা বোটে ফিরে যাবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখান থেকে কোথায় যাবো? দাঁড়িয়ে আমাদের গ্রুপটা দাঁড়ান দেবী অন্নপুর বোট কি এখানে? তোমার শাশুড়ি চেঁচাচ্ছে দেখেছো? উঠছে এই ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ার থেকে আমরা চারিদিকটা ভালোভাবে দেখবো, যদি কিছু দেখতে পাই, যদি ভাগ্য ভালো থাকে। আচ্ছা, এই হচ্ছে সেই ঠেসমূল, শ্বাসমূল, যেগুলো সুন্দরী গাছের বা ম্যানগ্রোভ জাতীয় গাছের প্রধান বৈশিষ্ট্য। একজন গাইডের কাছে শুনেছিলাম তোমার যখন বাঘ টেনে নিয়ে যায়, বাঘের জন্য যা ক্ষতি হয় এই শ্বাসমূলের জন্য বেশি ক্ষতি হয়। চিড়ে ফিরে যায়। হ্যাঁ,
কি হয়েছে? মানে একটা গাইডের কাছে শুনেছিলাম মানে বাঘ যখন মানুষকে ধরে টেনে নিয়ে যায় তার দাঁতে জানা ক্ষতি হয়, এই শ্বাসমূলগুলোর জন্য আরও বেশি সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমাদের এই স্যাংচুরি ঘোরা আজকের মতো শেষ। এবার আমরা ডাইরেক্ট আমাদের যেটা পাখিরালয় লজ সেখানে ফিরবো। তো যাওয়ার আগে আরেকটা জিনিস দেখিয়ে নিই। ফটো তুললে না তো কেউ, না ওদিকে যাওয়া যাবে না। হাই বলে দাও, হাই বলে দাও। হাই হাই। আরে মুখ হ্যালো বলে দাও। হাই। যেটা খাবার খাবার আছে কিছু মাথা চুল কাছে। আজকের মতো আমাদের ভ্রমণ শেষ। তো এবার আমরা হোটেলে চলে এসেছি। তো হোটেলের এই যে পরিবেশটা অসাধারণ সুন্দর লাগছে। আশা করি আপনারাও সবাই দেখতে পাচ্ছেন। আর আমি আপাতত কোলে আমার মেয়েকে নিয়ে আছি, সেই জন্য হয়তো একটু হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছি। তো যাই হোক, আগে গিয়ে ফ্রেশ হয়ে নিই, সারাদিন প্রচুর ধকল গেছে, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের প্রথমে আধার কার্ডের জেরক্স সাবমিট করতে হবে। একটা জেরক্স আমরা অলরেডি বোটে থাকতে সাবমিট করে দিয়েছি, আর একটা এখানে সাবমিট করতে হবে। তো এখানে তারই ভিড় জমে আছে, সাবমিট না করলে আমাদের হোটেলেও ঢুকতে দেবে না। আগে সাবমিটটা করে দিই, তারপরে দেখি কি হয়। এই দেখুন, সন্ধ্যাবেলার চা, টিফিন সব খেতে শুরু করে দিয়েছে। আমরা এখনও যাইনি, এবার যাচ্ছি। আপাতত অনেকজনাই চলে গেছে আমাদের মধ্যে, এই যে আমার বৌদি আর আমি এখন যাচ্ছি। চলুন দেখি টিফিনে ওরা কি দেয়। তো আমরা সবাই হোটেলে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একটু আশেপাশের শপিংয়ে বেরিয়েছি। জানি না এখানে যে আওয়াজ আছে তাতে আপনারা শুনতে কতটা কি পাবেন। তো এখানে একটা বেশ সুন্দর মার্কেট আছে যেখানে বিভিন্ন রকম হ্যান্ডক্রাফটের জিনিস পাওয়া যায়, যেমন আপনাদের দেখাই। কাঠের এই হরিণগুলো, আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম দিন এখানেই শেষ করছি। আশা করি আগামী দিন আরও নতুন নতুন এক্সাইটমেন্ট নিয়ে দিনটা শুরু করতে পারবো। তো আগামী ভিডিওগুলোর জন্য আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতেই হবে, এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না যেন। নমস্কার, দেখা হচ্ছে আবার আগামী একটি ভিডিওতে।